কেউ প্রস্তুত ছিল না এই খবরের জন্য, একদমই না। ওয়াশিংটনের পেন্টাগনের ভেতরে যারা বসে 24 ঘন্টা দুনিয়ার সামরিক নড়াচড়া পর্যবেক্ষণ করেন তারাও না। তেল আবিবে মোসাদের যে টিম ইরানের প্রতিটি নড়াচড়া ট্র্যাক করে তারাও না। লন্ডনের MI6 না, এমনকি মস্কোর GRU না। 48 ঘন্টা আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ইরানের উত্তরে সেই বিশাল মরুপ্রান্তরে কিছু সামরিক তৎপরতা চলছে এতটুকু জানা ছিল, কিন্তু এটাকে কেউ আলাদা করে গুরুত্ব দেয়নি। ইরান এসব তো করেই থাকে, মাসে একবার দুইবার মরুভূমিতে কিছু না কিছু পরীক্ষা চালায়। তো এবারও সেরকমই কিছু একটা হচ্ছে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু তারপর যা হলো সেটা কেউ আগে থেকে কল্পনাও করতে পারেনি। ঘটনাটা ধরা পড়ে একটা কমার্শিয়াল স্যাটেলাইটে। হ্যাঁ, সামরিক স্যাটেলাইটে না, একটা সাধারণ বাণিজ্যিক আর্থ অবজারভেশন স্যাটেলাইটে। সেই ফুটেজ যখন একটা ওপেন সোর্স ইন্টেলিজেন্স গ্রুপের হাতে পৌঁছায় তখন তারা প্রথমে ভেবেছিল ডেটায় গরমিল আছে, সেন্সর ক্যালিব্রেশনে সমস্যা হয়েছে। কিন্তু 3-4বার ক্রস চেক করার পরও ফলাফল একই, কোনো ভুল নেই সেন্সরে, কোনো ত্রুটি নেই ডেটায়। যা ধরা পড়েছে সেটাই আসল, আর সেই আসলটা এতই অস্বাভাবিক যে সেখান থেকেই শুরু হলো এই হুলস্থুল। ফুটেজটা দেখলে চোখে প্রথমে যা ধরা পড়ে সেটা হলো মরুভূমির ধূসর বুক চিরে লম্বা একটা ধুলোর রেখা দ্রুত সরে যাচ্ছে, এত দ্রুত যে ফ্রেমের কোনো কোণা থেকে অন্য কোণায় চলে যেতে সময় লাগছে মাত্র কয়েক সেকেন্ড। সেই ধুলোর রেখার মাথায় কিছু একটা আছে, ঠিক কি সেটা বোঝা যাচ্ছে না পরিষ্কার করে। দেখতে মনে হচ্ছে মাটিতে চলা কোনো যান, আকাশে ওঠেনি, মাটি ঘেঁষে ছুটছে। কিন্তু যখন সেই যানের গতি মাপা হলো, অ্যানালিস্টরা প্রথমে নিজেদের হিসাব বিশ্বাস করতে পারলেন না। ঘন্টায় 1200 কিলোমিটারের ওপর। ঠিক শুনছেন, 1200। শব্দ বাতাসে যে গতিতে চলে সেটা ঘন্টায় 1215 কিলোমিটার। তার মানে এই রহস্যময় যানটি শব্দের সমান গতিতে মাটি ঘেঁষে ছুটেছে সেদিন। এটা শুনতে যতটা সিম্পল মনে হচ্ছে আসলে ততটা সিম্পল না একেবারেই। একটু বুঝিয়ে বলি কেন। আকাশে উপরে উঠলে বাতাস পাতলা হয়ে যায়, ঘর্ষণ কমে, তাই উচ্চগতি তুলনামূলক সহজ সেখানে। কিন্তু মাটির কাছে, সেখানে বাতাসের ঘনত্ব প্রচণ্ড, ঘর্ষণ বিশাল, তাপ তৈরি হয় ভয়ানক পরিমাণে। এই পরিবেশে সুপারসনিক গতি তোলা এমন একটা কাজ যেটা করার সক্ষমতা এই পৃথিবীতে হাতে গোনা 2-3টা দেশের আছে। আমেরিকা পারে নিশ্চিতভাবে, রাশিয়া সম্ভবত পারে, চীন চেষ্টা করছে। কিন্তু ইরানের নাম এই লিস্টে কোনো দিন আসেনি। কেউ স্বপ্নেও ভাবেনি ইরান এরকম কিছু একটা পরীক্ষা করবে। অথচ স্যাটেলাইট ফুটেজ মিথ্যা বলে না, যা দেখা যাচ্ছে সেটাই ঘটেছে। আর সেই কারণেই গত 48 ঘন্টায় বিশ্বের প্রতিটা বড় গোয়েন্দা সংস্থায় জরুরি বৈঠক বসেছে। এখন সবচেয়ে বড় ধাঁধাটা হলো এই বস্তুটা ঠিক কোন ক্যাটাগরিতে পড়ে। ড্রোন বলবেন? ড্রোন তো এই গতিতে চলে না সাধারণত। মিসাইল বলবেন? মিসাইল তো একবার ছোড়া হলে ফেরত আসে না, কিন্তু এটা মনে হচ্ছে নিয়ন্ত্রিতভাবে চলছিল। তাহলে কি এটা? নতুন কোন শ্রেণীর সামরিক যান যার জন্য পরিভাষাই তৈরি হয়নি এখনো? কেউ জানে না সেই উত্তর। আর যে দেশটা এই পরীক্ষা চালিয়েছে সেই ইরান মুখে তালা দিয়ে বসে আছে। তেহরান থেকে একটা শব্দ বেরোয়নি, সামরিক মুখপাত্র নিশ্চুপ, রাষ্ট্রীয় গণমাধ্যম নীরব, সোশ্যাল মিডিয়ায় কোনো ছাপ নেই। এই পরিকল্পিত নীরবতাটাই কিন্তু পুরো ব্যাপারটাকে আরও 10 গুণ রহস্যময় করে তুলেছে। কারণটা সোজা, যে দেশ চুপ থাকে সে দেশ আসলে সবচেয়ে জোরে কথা বলে। ভাবুন একবার, কোনো দেশ নতুন অস্ত্র বানালে কি করে? ঘটা করে দেখায়, প্যারেড করে, টিভিতে ফলাও করে প্রচার চালায়। উত্তর কোরিয়া করে, চীন করে, এমনকি ইরানও অতীতে করেছে। কিন্তু এবার ইরান নিজে থেকে কিছুই বলেনি। স্যাটেলাইটে ধরা না পড়লে হয়তো বিশ্ব কোনোদিনও জানত না এই পরীক্ষার কথা। এর মানে কি? মানে হলো ইরান চায়নি কেউ এখন জানুক। তাদের প্রস্তুতি হয়তো শেষ হয়নি, অথবা তারা ইচ্ছে করে চাইছে প্রতিপক্ষ যেন বুঝতে না পারে ঠিক কতদূর এগিয়ে গেছে তারা। দুটো ব্যাখ্যাই সমান উদ্বেগের। এই ঘটনার সাথে অনেকে মিলিয়ে দেখছেন কয়েক দশক আগের সেই কাহিনী, যখন ক্যাসপিয়ান সাগরের তীরে রাশিয়া এমন কিছু পরীক্ষা করেছিল যেটা দেখে আমেরিকার গোয়েন্দারা মাথায় হাত দিয়ে বসেছিল। সেই একরানো প্ল্যান, পানির ঠিক উপর দিয়ে উড়ে যেত কিন্তু আকাশে উঠত না। জাহাজ বলা যায় না, বিমানও বলা যায় না। সেদিনের সেই বিভ্রান্তি আজকে হুবহু ফিরে এসেছে ইরানের এই যান নিয়ে। পার্থক্য শুধু একটাই, রাশিয়ার ক্ষেত্রে কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে জিনিসটা বোঝা গিয়েছিল। ইরানের ক্ষেত্রে এখনও কোনো কিনারা হয়নি, সব ঘোলা, সব অস্পষ্ট। বিশ্লেষকদের মধ্যে এখন দুটো ক্যাম্প তৈরি হয়ে গেছে। প্রথম দলটা ভাবছে ইরান হয়তো তাদের কোনো পুরনো যুদ্ধ বিমানের জেট ইঞ্জিন খুলে নিয়ে সেটাকে একটা সম্পূর্ণ আলাদা কাঠামোতে বসিয়েছে।
পরীক্ষা করে দেখতে চাইছে আকাশের জন্য বানানো ইঞ্জিন মাটির কাছে কতটা কাজ করে। বলা সোজা, কিন্তু করাটা সেটা রীতিমতো ইঞ্জিনিয়ারিং অসাধ্য সাধন। জেট ইঞ্জিন বানানোই হয় আকাশের জন্য, যেখানে বাতাস হালকা, ঘর্ষণ কম। মাটির কাছে পুরো গণিত উল্টে যায়। বাতাসের চাপ অন্যরকম, তাপমাত্রার আচরণ অন্যরকম। সেখানে জেট ইঞ্জিন দিয়ে শব্দের গতির কাছাকাছি পৌঁছানো মানে ইরানের ইঞ্জিনিয়াররা এমন কিছু করে দেখিয়েছে যেটা দুনিয়ার বেশিরভাগ দেশের প্রকৌশলীরা থিওরিতেও সম্ভব মনে করবে না। দ্বিতীয় দলটার মতে এটা জেট ইঞ্জিন না, এটা ক্ষেপণাস্ত্রের প্রপালশন সিস্টেম। ইরান দেখছে মিসাইলের ইঞ্জিন কোনো চালিত যানে ফিট করা যায় কিনা, যেটা বারবার ব্যবহার করা সম্ভব। এই ব্যাখ্যাটা মেনে নিলে জিনিসটা আরও ভয়ঙ্কর হয়ে যায়, কারণ মিসাইল ইঞ্জিন মানে বিপুল শক্তি। সেটা যদি এমন কোনো প্ল্যাটফর্মে দেয়া যায় যেটা একবার ব্যবহার করে ফেলে দিতে হয় না, বরং ফিরিয়ে আনা যায়, আবার পাঠানো যায়, তাহলে সেটা যুদ্ধক্ষেত্রে এমন এক জিনিস নিয়ে আসবে যার জন্য কোনো দেশের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি না। পুরো ব্যাপারটাই সবচেয়ে ভারী যে প্রশ্নটা ঝুলে আছে সেটা হলো, ইরান একা এটা করেছে নাকি কেউ পেছন থেকে সাহায্য করেছে? বেশিরভাগ বিশেষজ্ঞের আঙুল উঠছে মস্কোর দিকে, রাশিয়ার দিকে। কারণটাও যুক্তিসঙ্গত। এই ধরনের সুপারসনিক প্ল্যাটফর্ম দাঁড় করাতে যে লেভেলের মেটালার্জি দরকার, যে গ্রেডের হিট রেজিস্ট্যান্ট উপাদান দরকার, যে গভীরতার অ্যারোডায়নামিক জ্ঞান দরকার, সেগুলো নিষেধাজ্ঞায় ডুবে থাকা ইরানের একার পক্ষে জোগাড় করা বাস্তবসম্মত না। রাশিয়ার কাছে এসব আছে, এবং গত কিছু মাসে রাশিয়া থেকে ইরানে একের পর এক হেভি কার্গো ফ্লাইট গেছে বলে গোয়েন্দা মহলে জোরালো কানাঘোষা চলছে। এই বিমানগুলোর পেটে কি ছিল তা কাগজে কলমে কেউ জানে না, তবে ভেতরের গল্পটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় না। ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়া আর ইরানের সম্পর্কটা যে কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেটা একটু খেয়াল করলেই বোঝা যায়। ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন দিয়েছে, এটা এখন প্রায় প্রমাণিত। বিনিময়ে রাশিয়া ইরানকে কি দিয়েছে সেটা কেউ সরাসরি বলতে পারে না, কিন্তু এই ধরনের ঘটনা দেখলে হিসাবটা নিজে থেকেই মিলে যায়। দুটো দেশ যখন এভাবে পরস্পরের সাথে নিজেদের শ্রেষ্ঠ জিনিসগুলো বিনিময় করে, তখন যে ফল আসে সেটা একক শক্তির চেয়ে অনেক অনেক বেশি হয়। ইরানের এই অজানা জানটা সম্ভবত সেই যৌথ প্রচেষ্টারই ফসল। ইরানের গোপনীয়তা রক্ষার দক্ষতাটাও কিন্তু এখানে আলাদা করে না বললেই নয়। এই দেশটা মাটির তলায় এমন সব সুড়ঙ্গ নেটওয়ার্ক আর বাংকার কমপ্লেক্স গড়ে তুলেছে যেগুলোর খোঁজ পাওয়া প্রায় অসম্ভব। বিলিয়ন ডলারের স্পাই স্যাটেলাইটও এগুলো ধরতে পারে না। ভেতরে কি চলছে কোনো ক্লু নেই বাইরে। তারা কাজ করে যায় একদম চুপচাপ, বছরের পর বছর। কেউ টেরও পায় না। শুধু যেদিন মাটির উপরে বের হয়ে কিছু একটা টেস্ট করে সেদিনই একটু ধরা পড়ে। এবারও হুবহু তাই ঘটল। কতদিন ধরে কাজ চলছিল কে জানে, হয়তো 5 বছর, হয়তো 10। আজকে যখন মরুভূমিতে বের করে পরীক্ষা চালালো, তখন স্যাটেলাইটের লেন্সে ধরা পড়ে গেল, আর সাথে সাথে পুরো দুনিয়া থমকে দাঁড়ালো। মধ্যপ্রাচ্যের এখনকার উত্তপ্ত পরিস্থিতিতে এই খবরটা একটা বোমার মতো কাজ করেছে। ইসরায়েলের হাতে আমেরিকার দেয়া F-35 স্টেলথ ফাইটার আছে, রাডারে ধরা পড়ে না। দুনিয়ার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান। ইসরায়েলের পেছনে আমেরিকার মতো দানব দাঁড়িয়ে আছে। ইরান জানে তাদের কেউ কিছুই দেবে না। নিজেদের বাঁচতে হলে নিজেদেরই কিছু একটা দাঁড় করাতে হবে। আর এই যানটা হয়তো সেই মরিয়া চেষ্টারই ফসল। ইসরায়েলের F-35কে সরাসরি চ্যালেঞ্জ জানানোর স্বপ্ন দেখেছে ইরান কিনা সেটা বলা এই মুহূর্তে কঠিন, তবে তারা যে কিছু একটা দাঁড় করানোর দিকে এগুচ্ছে সেটা আর অস্বীকার করার জো নেই। আর একটা প্রশ্ন ঘুরছে, এই যানের ভেতরে কোনো মানুষ আছে কিনা। যদি এটা সত্যি মানবহীন হয় তাহলে চিন্তার কারণ আরও বেশি। পাইলটবিহীন সুপারসনিক প্ল্যাটফর্ম মানে কোনো মানবিক ক্ষতির ভয় ছাড়াই যত খুশি আক্রমণাত্মক অভিযানে পাঠানো যায়। আর এত গতিতে আসা কোনো জিনিসকে ইন্টারসেপ্ট করা প্রচলিত এয়ার ডিফেন্সের পক্ষে রীতিমতো দুঃস্বপ্ন। পরীক্ষাস্থলের স্যাটেলাইট ছবি ঘাটাঘাটি করে আরও একটা তথ্য উঠে এসেছে। সেখানে স্থায়ী কিছু অবকাঠামোর চিহ্ন আছে, মানে এটা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না, পরিকল্পিতভাবে গড়া একটা টেস্ট ফ্যাসিলিটি। ইরান অনেক আগে থেকেই এই প্রকল্পে কাজ করছিল, নিঃশব্দে, কারো অগোচরে। সামনে কি হবে বলা মুশকিল। গোয়েন্দারা আরও খনন করবে, বিশেষজ্ঞরা আরও তথ্য দাঁড় করাবেন। কিন্তু একটা জিনিস আজকেই পরিষ্কার হয়ে গেছে, ইরান আর সেই ইরান নেই যাকে সবাই চিনত। তারা এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের কেউ আশা করেনি। আর এই অপ্রত্যাশিত বাস্তবতাই এখন গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। সবার তাকানো এখন সেই মরুভূমির দিকে। পরের চালটা কি হবে সেটা জানার জন্য নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে পুরো দুনিয়া।